নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ একটি প্রথমে গল্প শুনে নেব এবং তারপর একটি ঘটনা শুনব। তাহলে আগে আমরা দেরি না করে গল্পটা শুনে নিই। গল্পের নাম হনন, লিখেছেন অনির্বাণ জানা। প্রথমে আমরা গল্পটা শুনে নিই। এই মুহূর্তে ঋতব্রত রাত 12টা। গাড়িটা ফলো করছে ওকে। ঋতব্রত অ্যাক্সেলেটরে পাটা চেপে ধরে। ওর ওয়াগন আরটা থরথর করে কাঁপছে। তেলের কাঁটাও অনেকক্ষণ হলো রিজার্ভে নেমে গিয়েছে। যে কোনো মুহূর্তে ও গাড়ি থামাতে বাধ্য হবে। রিয়ারভিউ মিররে চোখ রাখে ঋতব্রত। প্ল্যানে অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে। পরিকল্পনা ছিল পাটুলি থেকে বেরিয়ে ঝিলে ফেলে দেবে শুভ্রকে, কিন্তু ঝিলের ধার এখন মোটেই নিরিবিলি নয়। এজেসি বোস ফ্লাইওভার হয়ে সেকেন্ড ব্রিজ পেরিয়ে কোনা এক্সপ্রেস ওয়ের আশেপাশে কোনো জলাশয় পেলে সেখানে ডাম্প করে দেওয়াটা ছিল প্ল্যান বি। কিন্তু তখনই খেয়াল করে দ্রুতবেগে একটা ওলা ওকে ফলো করছে। প্রথমে বুঝতে না পারলেও এখন নিশ্চিত যে কোনোভাবে গাড়ি থামালে ওলাটা ওকে ধরে ফেলবে। জিভ দিয়ে ঠোঁট চাটে ঋতব্রত। প্ল্যান সি মাথার ভেতর পাক খায়। শুভ্রকে গাড়ি থেকে ঠেলে ফেলে বেরিয়ে যেতে হবে, কিন্তু শুভ্রকে শুইয়ে রেখেছে পিছনের সিটে। পিছনের দরজা খুলে ওকে ফেলতে গেলে গাড়ি থামাতে হবে, সেটা এখন সম্ভব নয়। আর শুভ্র বেঁচে থাকলে অনেক সমস্যায় পড়তে হবে ওকে। এরকমভাবে ঠেলে ফেলে দিলে বেঁচে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। গাড়ি দিল্লি রোড ধরে এগিয়ে যাচ্ছে। বহুদিন আগে ঋতব্রত এই রাস্তায় গাড়ি চালিয়েছিল। ও জানে সামনে একটা খাল পড়বে। বিড়বিড় করে বলে, প্ল্যান সি, প্ল্যান সি। অথচ সকাল থেকে পরিকল্পনাগুলো ঠিকঠাকই কাজ করছিল। ঋতব্রত সাইকিয়াট্রিস্ট। মানুষ না থাকলে ওদের রিহ্যাবিলিটেশন সেন্টারটায় রোগীদের দেখে যায় ঋতব্রত। মানুষ ঋতব্রতর সঙ্গে একই কলেজে ডাক্তারি পড়েছে। মানুষের বাবাও সাইকিয়াট্রিস্ট। ওরা গোষ্ঠী শুধু পাগলদের ডাক্তার। ওর কাকা ওদের কলেজে সাইকিয়াট্রি বিভাগের প্রফেসর। বাবা, কাকা আর মানুষ মিলে কলকাতার এই নামকরা রিহ্যাব সেন্টারটা চালায়। ওরা মুম্বাইয়ের এক কনফারেন্সের জন্য 1 সপ্তাহ থাকবে না। আগে থেকেই এই কটা দিন ঋতব্রতকে সেন্টারটা চালানোর কথা বলা ছিল। ইনডোর পেশেন্ট যতটা সম্ভব কমিয়ে রাখা আছে, আউটডোরে পেশেন্টও অনেক কম, শুধু কিছু এমার্জেন্সি রুগী। ঋতব্রতর নিজস্ব কিছু রুগীকে আসতে বলা ছিল, তার মধ্যে শুভ্র একজন। রিহ্যাব সেন্টারের অ্যাসিস্ট্যান্টকে ঘরের বাইরে রেখে শুভ্রকে কেটামিন আর ক্যাম্পোস ইঞ্জেকশন দেয় ঋতব্রত। একটা ঘুমের আর একটা অজ্ঞান করার ইঞ্জেকশন। শুভ্র অবশ্য একটু প্রতিবাদ করেছিল। ও ডাক্তার মানস মুকুল ঘোষকে দেখাতে এসেছে, সেটা তো ঋতব্রতই ঠিক করে দিয়েছিল। ঋতব্রত বুঝিয়েছিল মানস পাশের ঘরে আছে আর এই ইঞ্জেকশনটা ওর নির্দেশেই দেওয়া। অজ্ঞান করার পর অনেকটা অ্যালকোহল নাকে একটা নল ঢুকিয়ে শুভ্রর পেটে চালান করে দিয়েছিল ঋত। পোস্টমর্টেম হলে পেট থেকে অনেকটা অ্যালকোহল পাওয়া যাবে। মদ খেয়ে জলে পড়ে মৃত্যুর কারণে পাক্কা শিলমোহর পড়ে যাবে। মনে মনে ব্যাপারটা সাজিয়ে নিয়েছিল। মদ খেয়ে জলে পড়ে মৃত্যুর কারণে পাক্কা শিলমোহর পড়ে যাবে, মনে মনে ব্যাপারটা সাজিয়ে দেখে বেশ খুশি হয়েছিল ওর। রাত 10টা বাজতে শুভ্রকে নিয়ে বেরিয়ে পড়েছিল সেন্টার থেকে। তখন শুভ্রর জ্ঞান ফিরে গেলেও বেশ ড্রাউজি, চোখে মুখে ঘুম ঘুম ভাব। অ্যাসিস্ট্যান্ট সঞ্জীববাবুকে ডেকে নিয়ে দুজনে মিলে শুভ্রকে গাড়িতে তোলে। সঞ্জীববাবু নাক কুঁচকে বলেন, এইভাবে কেউ ড্রিঙ্ক করে? আর ঠিক এটাই চাইছিল ঋতব্রত। ড্রিঙ্ক করে জলে পড়ে গেছে ও। ঋতব্রত অনেক বারণ করেছিল,
শুভ্র শোনেনি। জোর করে খালের ধারে নেমে গিয়েছে। ঋতব্রতকে বলেছে যে কিছুক্ষণ পরে ও ক্যাব বুক করে চলে যাবে, খালের ঠান্ডা হাওয়ায় একটু জিরিয়ে নেবে শুধু। তারপর প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, না এবার প্ল্যান ডি। শুভ্রকে একদম মেরেই ফেলতে হবে, না মারতে পারলে অনেক কিছুর সাক্ষী রয়ে যাবে ও। আর একজন ডাক্তারের একটা ঘুমন্ত মানুষ মারতে একটা ছোট ব্লেডই যথেষ্ট। তাই একটা ছোট ব্লেড আছে বই কি গাড়িতে। গাড়ি তার ঠিক করতে কয়েকদিন আগেই কিনেছিল ঋতব্রত। সিটটা একটু পিছিয়ে নেয়ও। শুভ্র এক কাত হয়ে ঘুমোচ্ছে। গলার কাছে ক্যারোটিড আর্টারির পজিশনটা মনে মনে একটু চোখে নেয় ঋতব্রত। বাঁ হাতে ব্লেডটা তুলে নিয়ে শুভ্রর গলায় বসিয়ে দেয় ও। মাসখানেক আগে শুভ্রর বিয়ের কথা। তোর ওথেলো সিনড্রোম হচ্ছে? শুভ্রর দিকে তাকিয়ে খ্যাঁক খ্যাঁক করে হাসতে হাসতে বলে ওঠে ঋতব্রত। শুভ্র কোনো দিন খ্যাঁক শিয়ালের ডাক শোনেনি, কিন্তু ও 100% নিশ্চিত যে ঋতব্রতর হাসিটা শুনলে খ্যাঁক শিয়ালরাও ওটা নিজেদের ডাক ভেবে ভুল করবে। ওর খ্যাঁক খ্যাঁকানির সঙ্গে তাল মিলিয়ে হাসছিল সায়ন্তিকা। খিকখিকিয়ে শুভ্র কিছুটা গুটিয়ে যায়। ওথেলো সিনড্রোমটা কিছুক্ষণ আগে ব্যাখ্যা করেছে ঋতু। মিথ্যে বললেও যে ও ডাক্তার। এই ধরনের ডাক্তাররা নাকি প্রফেশনের খাতিরে হরবকত মিথ্যে কথা বলে। পাগলরা সত্যি সহ্য করতে পারে না বলেই তাই পাগল হয়। সায়ন্তিকার সঙ্গে দেখাশুনো করে শুভ্রর বিয়ে ঠিক হয়েছে। এখনকার দিনে দেখাশোনা করে বিয়ে প্রায় হয় না বললেই চলে। দু ধরনের মানুষের দেখাশোনা করে বিয়ে হয়। একদল চোট পেয়ে প্রেমের উপর চোটে চট্টরাজ হয়ে যায়, আর এক দলের কিছু গলার প্রবলেম থাকে। তারা ভালো লাগার মানুষকে প্রেমের কথা বলতে গেলে কথাটা গলা পর্যন্ত এসে আবার পেটে সেঁধিয়ে যায়। এরা প্রায়শই পেট ফাঁপা এবং তজ্জনিত বুকে ব্যথায় ভোগে। প্রেম করতে না পারাটা একটা ডিসক্রেডিট। শুভ্র দ্বিতীয় শ্রেণীর মানুষ। প্রতিদিন খান দুয়েক করে গ্যাসের বড়ি খেতে হয় ওকে। হিসেব করে দেখেছে ক্লাস 9 থেকে সাকুল্যে 9 বার সিরিয়াস ধরনের প্রেমে পড়েছে ও। প্রেমের কথাগুলো গলার কাছে লাস্ট স্টপে এসে আটকে গিয়েছে। সুতরাং বাড়ি থেকে বিয়ের জন্য খোঁজ খবর করে সুশ্রী সুশীলা পাত্রী জোগাড় করা হয়েছে, কিন্তু পাত্রপাত্রী পরস্পরকে বিয়ের আগে জানবে না। তাই সায়ন্তিকা আর শুভ্রকে ঠিক 1 মাস 17 দিন সময় দেওয়া হয়েছে এই জানাশোনার জন্য। সায়ন্তিকা দেখতে বেশ ভালো, সুতরাং ওর ক্ষেত্রে বিয়ের কারণটা 1 নম্বর গোলযোগ। সায়ন্তিকা একটি প্রেম করেছিল এবং প্রেমে পড়ার কয়েকদিনের মধ্যে আবিষ্কার করে প্রেম ব্যাপারটা ওর কাপ অফ টি নয়। টেকনিক্যালি ও প্রেমে চোট পাওয়ার তলে। পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ যখন বিরিয়ানি হবে না ফ্রায়েড রাইস হবে, ব্যাচেলার্স পার্টিটা ছাদের ওপরে হবে না ভাগীরথীর বক্ষে হবে, এসব গুরুতত্ত্ব নিয়ে ব্যস্ত, তখন শুভ্র ও সায়ন্তিকা সবার পারমিশন নিয়ে সান্ধ্যকালীন টিফিন বিভিন্ন রেস্তোরাঁতে খেয়ে বেড়াচ্ছে। শুভ্রর অফিসে মোটামুটি 5টার মধ্যে শেষ হয়ে যায়। এরপর বাড়ি ফিরে প্রভূত পরিমাণ আফটারশেভ ও ডিও শ্রাদ্ধ করে সায়ন্তিকার সঙ্গে দেখা করতে বেরোয়। পুরুষ মানুষদের একটা উদ্ভট ধারণা আছে যে গা থেকে ডিও এবং আফটারশেভের উগ্র খিচুড়ি মার্কা গন্ধ বেরোনোর মধ্যেই পৌরুষের চরম প্রকাশ ঘটে। সাধারণত বিয়ের আগে পর্যন্ত মেয়েরা তাদের এই ভুলটা ভেঙে দেয় না। এইসব বাজে বক্তব্য ছেড়ে আসল সত্যিটা বলে ফেলা যাক। শুভ্র একেবারে আগা 5তলা সায়ন্তিকার প্রেমে পড়েছে। যে প্রেমের কথাগুলো এতদিন গলার কাছে এসে অবস্থান ধর্মঘট করেছিল, তারা এখন প্রতিটা সন্ধ্যায় হৈ হৈ করে মুখ দিয়ে বেরিয়ে আসছে। ফেরার পথে ত্রিফলা ল্যাম্পপোস্টের আলো গায়ে মাখতে মাখতে যখন সায়ন্তিকার বাড়ির কাছ পর্যন্ত শুভ্র এগিয়ে দিয়ে যায়, তখন ব্যাকগ্রাউন্ডে যেন বনলতা সেন বাজে। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। শুধু বনলতা সেনের জায়গায় সায়ন্তিকা হয়ে যায়।
বুক ভর্তি শান্তি এবং আরও কিছু নিয়ে বাড়ি ফেরে শুভ্র। এই সন্ধ্যাকালীন বাক্যালাপে নিয়ম অনুযায়ী পরস্পরের কিছু অপ্রয়োজনীয় তথ্যও আদান প্রদান হয়। অপ্রয়োজনীয় কথাবার্তার মধ্যে অনেক সময় বিপজ্জনক কথাও বেরিয়ে পড়ে। শুভ্র সরল মনে তার নবার প্রেমে পড়ার গল্প বলেছে। সায়ন্তিকা খুব হেসেছে। সায়ন্তিকাও তার একবার প্রেমে পড়ার গল্প শুভ্রকে জানিয়েছে। শুভ্রও হেসেছে, তবে হাসির আড়ালে বেশ কিছুটা খচখচ কাঁটা লুকিয়েছিল। পাক্কা দুরাত ঘুমোতে পারেনি শুভ্র। অফিসে বসের কাছে ধ্যাতানি খেয়েছে। বুকের ভেতর অচেনা একটা কষ্ট সারাক্ষণ হুলো বেড়ালের মতন ঘাপটি মেরে বসে গড়গড় করেছে। তারপর ঠিক করে ফেলে এটা আর বাড়তে দেওয়া উচিত নয়। একদিন সায়ন্তিকা বলেই ফেলে, চলো একদিন তোমার এক্সের সঙ্গে আলাপ করে আসি। সায়ন্তিকায় রাজি হয়ে যাবে বুঝতে পারেনি শুভ্র। ঠিক হয় এক রোববার ছেলেটার সঙ্গে আলাপ করতে যাবে। সাউথ ক্যালকাটার একটা চেম্বারে বসে ওই দিন। ছেলেটি ডাক্তার। নাম বলতে চমকে এটা শুভ্র। এই যদি সেই ঋতব্রত হয়, তাহলে সে শুভ্রর সঙ্গে ছোটোবেলায় এক স্কুলে পড়েছে। সেই সময় সায়ন্তিকা প্রেমে বাধা দেওয়ার মতো অমরিশ পুরী বা গুলশান গ্রোভার টাইপের বাবা নন সায়ন্তিকার। বরং মাঝে মধ্যেই সায়ন্তিকাকে বেশ কিছু প্ররোচনামূলক কথাবার্তা বলেন। বাবা আসলে বেশ রোম্যান্টিক প্রকৃতির মানুষ। মায়ের সঙ্গে প্রেম করে বিয়ে। শাহরুখ খান আর কাজল তখন টপ ফর্মে। দুই বাড়ি থেকে মেনে নেওয়া সত্ত্বেও ওর বাবা মা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন। পরে অবশ্য বড় করে অনুষ্ঠান হয়। মা অঙ্কের টিচার, ফলে সংসারে ঢুকে যাওয়ার পর থেকে মায়ের রোম্যান্টিকতা হারিয়ে গিয়েছে অঙ্কের হিসেবে। বাবা এখনও স্বপ্ন দেখেন মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে, আর অমরিশ পুরীর মতো সায়ন্তিকার হাতটা শেষ মুহূর্তে ছেড়ে দিয়ে বলছে, যা সিমরান যা। বাবার অমরিশ পুরী সাজা হয়নি। সায়ন্তিকা অনেক ভেবে দেখেছে যে পালিয়ে গিয়ে বিয়ে করাটা বেশ হাস্যকর। প্রেম বিয়েতে যেখানে বাড়ির কারোরই আপত্তি নেই, তখন বাবার মতো পালিয়ে গিয়ে বিয়ে করার পিছনে কোনো যুক্তি নেই। এটা অবশ্য মনে হয় যে সত্যিকারের একটা প্রেম হলে বেশ ভালো হতো। ও দেখতে মন্দ নয়। ফলে ক্লাস 9-10 থেকে বিভিন্ন ধরনের পুরুষ বিভিন্নভাবে ওকে প্রপোজ করেছে। বন্ধুরা বই চাইলে একদম 100% নিশ্চিত থাকতো যে ফেরত পাওয়া বইয়ের ভিতরে একটা এক্সট্রা চিরকুট বেরোবে। গলা কাঁপিয়ে কেউ যদি বলতো যে তোমার সঙ্গে কথা আছে, তাহলে অনেক কষ্টে দীর্ঘশ্বাস চাপত সায়ন্তিকা। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কতজনকে যে ব্লক করতে হয়েছে তার হিসেব রাখতে গেলে প্রতি বছর হালখাতা করতে হয়। প্রেম কি এইভাবে হয় নাকি? এর মধ্যে ঋতব্রত এলো, রাইয়ের দাদার বন্ধু। রাইয়ের জন্মদিনের পার্টিতে আলাপ। ডাক্তারি পড়ে, ভালো গানের গলা, রসবোধ আছে। দেখতে আহামরি না হলেও স্মার্টনেসে খুঁতগুলো চাপা পড়ে যায়। মেয়েরা ছেলেদের চোখে পড়তে পারে, কিন্তু গোপন ক্ষমতা দিয়ে ঈশ্বর মেয়েদের তৈরি করেন। সুতরাং ঋতব্রতর চোখে যে ওকে দেখে মুগ্ধতা লেখা হলো, সেটা পড়তে অসুবিধা হয়নি ওর। ঋতব্রতর সঙ্গে দ্বিতীয়বার দেখা রাইয়ের বাড়িতেই। মাসখানেকের মাথায় রাই যখন ওদের বাড়িতে কোনো এক রোববারের বিকেলে কারণ ছাড়া নেমন্তন্ন করলো, তখন সায়ন্তিকা জানতো যে ঋতব্রত আসছে। এটুকু বুঝতে মিতিন মাসি বা আগাথা ক্রিস্টির মিস মার্পল হওয়ার প্রয়োজন হয় না। একদম ছক মেনে তাদের ওপর পারিবারিক আড্ডায় ঋতব্রত গাইল, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। পরে একটু আড়াল করে জানালো যে গানটা ওর জন্য গাওয়া। তারপর ফোন নাম্বার আদান প্রদান, এবং সেদিনই রাতে হোয়াটসঅ্যাপে প্রেম নিবেদন। বেশ কিছুদিন চিন্তাভাবনার পরে সম্মতি জানায় সায়ন্তিকা। লোকে বলে প্রেমে পড়লে নাকি ভোরে শিশির ভালো লাগা আটকে থাকে, ঠাঠা দুপুর রোদে পাখিরা ছায়া হয়, প্রিয়তমের সঙ্গে ছাদে দেখা হলে প্রতিটি সন্ধ্যা কোণে দেখার মায়াবী আলোয় সাজে। রাত জানান দেয় একাকিত্ব কত গভীর হতে পারে। দূর
সায়ন্তিকার এসব কিছুই হলো না, বরং ঋতব্রত কলেজ স্কোয়ারে দেখা করতে বললে মনে হতো বিরোধী পার্টি কেন বাংলা বন্ধ ডাকছে না। ফুড কুইজিনে খেতে ডাকলে ভয়ঙ্কর ক্ষুধামন্দ হতো। নিদেন পক্ষে ওর বাইকে চড়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব পেলে পেট্রোলের দাম নিয়ে চিন্তিত হয়ে পড়ত। 3 মাসের মাথায় চোখে পড়ল ঋতব্রতের ভেতরের দিকে দুটো দাঁত নেই, মাথার পিছনের দিকে বেশ কয়েকটা চুল পাকা। গভীর মনোযোগ দিয়ে দেখে কিছু চিন্তা করলে চোখটা টেরিয়ে যায়। সবচেয়ে আপত্তিকর ব্যাপার, প্রতি 5টা কথায় একবার করে বুঝলে কি না বলে। ঋতব্রত বুদ্ধিমান ছেলে, একদিন জিজ্ঞেস করেই ফেলল যে সায়ন্তিকা ওকে সত্যিই ভালোবাসে কিনা। মাথা নামিয়ে চুপ করেছিল সায়ন্তিকা। বন্ধুত্ব রয়ে গিয়েছে। এর মধ্যে ঋতব্রত আরও 2টো প্রেমে পড়েছে। তাদের কথা সায়ন্তিকাকে বলেওছে, কিন্তু দুঃখের বিষয় সেই প্রেম দুটো বেশি দিন টেকেনি। ঋতব্রত বোধ হয় T20 ফরম্যাটের মানুষ। সায়ন্তিকার জ্যাঠতুতো পিসির পিস্তুতো দেওর টাইপের একজন শুভ্রর খবর এনেছিল। ওদের বাড়ি থেকে শুভ্রর বিয়ের জন্য দেখাশোনা চলছে। শুভ্রর মধ্যে আলগা একটা সারল্য আছে। প্রথমবার দেখেই সায়ন্তিকার ভালো লেগে গিয়েছিল। পরে খাওয়ার সময় চোরা চোখ চালিয়ে দেখে নিয়েছে যে ভেতরের কোনো দাঁতও মিসিং নয় ওর। পরে একদিন জিজ্ঞেস করেছিল শুভ্র চুলে কালার করে কিনা। শুভ্র ঘাবড়ে গিয়ে বলেছিল যে ওর নিজের কালো চুলই ভালো লাগে, ও লাল নীল সবুজ চুল মোটেও করতে চায় না। নিশ্চিন্ত হয়ে মনে মনে হেসেছিল সায়ন্তিকা। শুভ্র আর ঋতব্রত 2 মেরুর মানুষ। শুভ্রর বাইকের পেছনে চড়ে কাঁধে হাত রাখলে বুকের ভেতরটা শিরশির করে ওঠে। চওড়া পিঠে মাথা ঠেকিয়ে বসতে ইচ্ছে হয়। বুকের ভেতর একটা তিতির পাখি ডাক দিয়ে বলে, আর তো মাত্র কটা দিন, তারপর এই সরল মানুষটা আমার আমার আমার। মাঝে মধ্যে শুভ্র হাত ধরলে শিউরে ওঠে, লজ্জায় হাত সরিয়ে নেয়। এই ছেলেটার জন্য সকল নিয়ে সায়ন্তিকা বসে আছে সর্বনাশের আশায়। একটা ভালো লাগা এখন সব সময় ঘিরে থাকে ওকে। মনে হয় ওর আর শুভ্রর মাঝে যেন কোনো আড়াল গোপনীয়তা না থাকে, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলই। তাই ঋতব্রতর কথা বলেছিল সায়ন্তিকা। ভুল করেছিল মনে হয়। শুভ্রর মুখ দেখে বুঝেছিল মেঘ ঘনিয়েছে, কষ্ট পাচ্ছে মানুষটা। দুর্বোকা। সায়ন্তিকা এখন বোঝে যে ঋতব্রতর সঙ্গে ওর প্রেমও ছিল না, কিন্তু শুভ্রকে তো সেটা বোঝাতে হবে। সায়ন্তিকাও ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়েছিল। তাই শুভ্র যখন ঋতব্রতর সঙ্গে দেখা করার প্রস্তাব দিল তখন আর না করেনি সায়ন্তিকা। ঋতব্রত জিয়া নস্টাল। খুব বিরক্ত লাগছিল ঋতব্রতর। অন্যান্য দিন যা হোক 8-10টা পেশেন্ট হয় ওর। আজকে সায়ন্তিকা ওর উডবিকে নিয়ে আসছে, আর আজকেই ওর চেম্বারে মাছি ছাড়া অন্য কিছু নেই। শুভ্র স্কুলে মোটামুটি একটা সাধারণ ছেলে ছিল, কিন্তু জীবনের বাজিতে ও ঋতব্রতর সঙ্গে ওপরে টেক্কা মেরে বসে আছে। তাহলে কি ঋতব্রত এখন সায়ন্তিকাকে মনে মনে ভালোবাসে? সায়ন্তিকার সঙ্গে প্রেম হওয়া আর আজকের চেম্বারে বসে থাকা ঋতব্রতর মাঝখানে সময়টুকু তো অনেকগুলো সম্পর্কের পর্দা টাঙানো রয়েছে। তবু সায়ন্তিকা আজও ঋতব্রতর কাছে প্রথম দিনের মতো ঝকঝকে। আজও সায়ন্তিকার নাকের পাশের ছোট্ট তিলটার কথা মনে পড়লে বুকের ভিতর চিনচিন করে একটা যন্ত্রণা বেজে ওঠে। অথচ তেমনভাবে ভাবলে ওদের সম্পর্কটার মধ্যে সেরকম গভীরতা ছিল না। 2-4 বার হাতে হাত ঠেকানো ছাড়া কোনো দিনও কোনো রকম শারীরিক সম্পর্ক ছিল না ওদের মধ্যে। বরং মাঝখানের পর্দা হওয়া নারীদের কারো কারোর সঙ্গে শারীরিক মেলামেশা হয়েছে। নিজে মনোরোগ বিশেষজ্ঞ বলে জানে যে তবুও বলে একটা শব্দ মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ। তবুও সায়ন্তিকাকে ভালোবাসে। গভীর রাতে ওর 2 তলার লম্বা জানলার শাসি ভেদ করে চাঁদের আলো ওর পাশে সায়ন্তিকা হয়ে শুয়ে পড়ে।
ঘুম না আসা পর্যন্ত ও সায়ন্তিকার লম্বা চুল নিয়ে খেলা করে, নাকের পাশে তিলটায় চুমু খায়, অচেনা ঢেউয়ে নরম করে হাত রাখে প্রতিদিন, প্রতি রাত। সায়ন্তিকার সঙ্গে ওর যোগাযোগ আছে, একটা ভদ্রজনোচিত দূরত্ব বজায় রাখে ঋতব্রত, কিন্তু সবই খোলস। ভেতরের ঋতব্রত সুনীল গঙ্গোপাধ্যায়কে আশ্রয় করে। আমার দূরত্ব সহ্য হয় না, নীরা ঝড়ের রাত্রির মতো কাছে এসো, ভেতরটা লণ্ডভণ্ড হয় ওর। কাল ঘুম হয়নি, কত অদ্ভুত অদ্ভুত পরিকল্পনা মাথায় এসেছে। মনে হয় খুন করে ফেলে শুভ্রকে, তারপর সায়ন্তিকাকে নিয়ে কোনো দূর দেশে পালিয়ে যায়। শুভ্রকে নিয়ে যখন সায়ন্তিকা এলো তখন বেলা পড়ে এসেছে। শেষের দিকে দু একটা রুগী হয়েছিল ঋতব্রতর, ইচ্ছে করেই একটু বসিয়ে রেখেছিল ওদের। একদম শেষ পেশেন্টটা মোবাইলে অ্যাডিক্টেড বাচ্চাটার সেরকম কোনো অসুবিধে তৈরি হয়নি এখনও, তবে বাবা মা ওভার কনসাস। এই ধরনের পেশেন্ট হ্যান্ডেল করা বেশ ঝামেলার। স্যারের কাছে সাইকো অ্যানালিসিস করার জন্য রেফার করে ঋতব্রত। তারপর স্থানীয় একটা রেস্তোরাঁয় নিয়ে যায় ওদের। হঠাৎ আমাকে দর্শন দেওয়ার কি কারণ ঘটলো? বিনা কারণে কেউ হাওড়া ব্রিজে না উঠলে কিংবা আলিপুর চিড়িয়াখানায় বাঘের গলায় মালা দিতে না চাইলে তাদের বাড়ির লোক তো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসবে না। সায়ন্তিকার দিকে তাকিয়ে বলল ঋতব্রত। সায়ন্তিকা হেসে ফেলে, বলে যে শুভ্রর বাঘের গলায় মালা দেওয়ার শখ হয়েছে। সবাই হাসে। আসল কারণটা ব্যাখ্যা করে সায়ন্তিকা। একটু চুপ করে তাকে দেখে ঋতব্রত, তারপর দ্রুত কয়েকটা প্রশ্ন করে শুভ্রকে। প্রশ্ন করার আকস্মিকতায় একটু হকচকিয়ে যায় শুভ্র, নিজের ভেতরের অমূলক কষ্টটার কথাও বলে ফেলে। ঋতব্রত চিন্তাগ্রস্ত মুখ করে বলে যে ওথেলো সিনড্রোম হচ্ছে ওর। ওথেলো সিনড্রোম একটা মানসিক রোগ। নিজে দুহাত ঘষতে ঘষতে ঋতব্রত বলে, উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ওথেলোর শুরুটা হয়েছিল ইতালির ভেনিস শহরে। ভালোবাসা, অবিশ্বাস, সন্দেহ, খুন, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, অনুতাপ, কি নেই এই নাটকে। অন্যের প্ররোচনায় নাটকের কেন্দ্রীয় চরিত্র ওথেলো তার প্রিয়তমা স্ত্রী ডেসডিমোনাকে অবিশ্বাস করতে শুরু করে, পরকীয়ার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে, শেষ পর্যন্ত নিজে হাতে খুন করে ডেসডিমোনাকে। আর চোখে একবার দেখে নেয় সায়ন্তিকাকে। সায়ন্তিকা বেশ মনোযোগ দিয়ে ওর কথা শুনছে। সমস্যাটা মনস্তাত্ত্বিক এবং বেশিরভাগ ক্ষেত্রেই পরিণত হয় খুন, জখম, আত্মহত্যা কিংবা সম্পর্ক বিচ্ছেদ। তোমার খুব আর্লি স্টেজে রোগটা আছে, কাউন্সেলিং করলেই সেরে যাবে। একটু থেমে বলে, আমি কাউন্সেলিং করে দেবো, তবে তার আগে তোমার বাড়ির সম্মতি প্রয়োজন। আর যদি চাও অন্য কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গেও যোগাযোগ করতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। ঋতব্রত জানে যে ওদের বেশ দ্বিধায় ফেলা গিয়েছে, এরপর ওরা কি করবে তাও জানে। সায়ন্তিকা ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলবে, কিন্তু অসুবিধায় পড়বে শুভ্র। বাড়ি ফিরে প্রথমে গুগল ঘাঁটবে, 10টার মধ্যে 5টা সিমটম মিলে যাবে। তারপর নেটে গুচ্ছে সাইকিয়াট্রিস্টের নাম ঘাঁটাঘাঁটি করবে। এরপর ঋতব্রতকে মেসেজ করবে, তোর চেনা সাইকিয়াট্রিস্টের নাম্বারটা দে। রেস্তোরাঁ থেকে ফেরার পর একটা অদ্ভুত ছটফটানিতে ভুগছিল ঋতব্রত। অনেকটা অপেক্ষা করার পর রাত প্রায় 12টা নাগাদ ঋতব্রতর মোবাইলে মেসেজটা আসে। মৃদু হেসে কোনো উত্তর না পাঠিয়ে জানলা দিয়ে আসা জ্যোৎস্নাকে জড়িয়ে ধরে শোয়েও। আবারও সেই রাত, 3 জন। অনেক চাপাচাপিতে সায়ন্তিকাকে বলেছিল শুভ্র ও খুব সিরিয়াসলি ঋতব্রতর কথাটা ভাবছে, একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত। তারপর প্রতি সন্ধ্যায় পরস্পরের প্রগল্ভতায় কথাটা কখন যেন অনেক কথার তলায় চাপা পড়ে গিয়েছে। আজকের সন্ধ্যাটা একটু অন্যরকম করে কাটানোর কথা। গড়িয়াহাটের মোড়ে 8টা নাগাদ আসার কথা শুভ্রর,
দুজনে মিলে বিয়ের বেনারসিটা পছন্দ করতে যাবে। তারপর দুজনে মিলে হাঁটবে ঢাকুরিয়ার দিকে। ওখানে পুরনো বইয়ের দোকান আছে। শুভ্র ওখান থেকে প্রায়ই বই নেয়। অন্যদিকে বাবা আর মা শাড়িটা ডেলিভারি নিয়ে নেবে। এরপর একসঙ্গে ডিনারে যাওয়ার কথা, কিন্তু কী যে হলো শুভ্রর, 9টা বেজে যাওয়ার পরেও আর পাত্তা নেই। এমনকি মোবাইল শুদ্ধ সুইচ অফ। বাড়ি থেকেও নাকি সকালে বেরিয়ে গিয়েছে। সায়ন্তিকার বুকের ভেতরটায় একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল। শুভ্র তো এরকম করে না। বাবাকে উপায় না দেখে ফোন করে ও। শুভ্রর বাড়িতেও চিন্তা শুরু হয়ে গিয়েছে। অফিসেও নাকি যায়নি। আনমনে শুভ্রর পাঠানো মেসেজগুলো স্ক্রল করছিল সায়ন্তিকা, সব ভালোবাসার কথা, নিজেকে সায়ন্তিকার মনের মতো করে তৈরি করে নেওয়ার কথা। অকারণে চোখ জলে ভরে আসছিল। ব্যস্ত গড়িয়াহাট জলের পর্দার ওপারের ঝাপসা। 2 ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ে। মেসেজগুলো চোখের জলে ভাসতে থাকে। হঠাৎই একটা মেসেজ একটু অন্যরকম বলে চোখে পড়ে যায়। ঠিক করেছি ডাক্তার MM ঘোষকে একবার দেখাতে যাব। ঋতব্রত সব ব্যবস্থা করে দেবে। আর মানসিক রোগের ডাক্তার তো, তাই সমস্ত ব্যাপারটা গোপন রাখতে বলেছে। বেশ কয়েকদিন আগের মেসেজ। উত্তরে সায়ন্তিকা লিখেছিল, পাগল একটা। দ্রুত নেট অন করে ডাক্তার MM ঘোষ সাইকিয়াট্রিস্ট সার্চ করে সায়ন্তিকা। 5খানা MM ঘোষ বেরোয়। তার মধ্যে 2টো কলকাতার। দুজনেরই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। প্রথমজন মৃগাঙ্ক মৌলি ঘোষ। গলা শুনে মনে হলো বয়স হয়েছে এবং কোনো কারণে রেগে আছেন। ম্যাট্রিমনি অফিস থেকে ফোন করেছেন নাকি? এত জেরার কি আছে? আমার আর বিয়ের বয়স নেই। তারপর বিড়বিড় করে বলেন, পাগলদের ডাক্তার বলে কি কোনো ফোনেও পাগল তাড়া করবে? দ্বিতীয়জন অনেক ভদ্রসভ্য। তার নাম মানস মুকুল ঘোষ। তিনি কনফারেন্সের জন্য কলকাতার বাইরে আছেন। গভীর এক দীর্ঘশ্বাস ফেলে ফোন কেটে দিচ্ছিল সায়ন্তিকা। শেষ মুহূর্তে ভদ্রলোক বলেন যে কেউ যদি সিরিয়াস অবস্থায় থাকেন তাহলে তার ক্লিনিকে যেতে পারেন। ওখানে তার বন্ধু আপাতত বসছেন। ধন্যবাদ জানিয়ে ফোনটা ছাড়ার আগে ভদ্রলোক জানান যে তার ক্লিনিকে তারই বন্ধু ঋতব্রত মুখোপাধ্যায় বসে আছেন। বীতস্পৃষ্টের মতো দাঁড়িয়ে থাকে সায়ন্তিকা। দ্রুত ক্লিনিকের ঠিকানাটা জেনে নেয়ও। ঋতব্রতকে ফোনে ধরার চেষ্টা করে। পরিষেবা সীমার বাইরে ওর ফোন। ওর মন বলে ওঠে হাতে সময় খুব কম। বাবাকে ফোন করে। শুভ্র আসেনি শুনে বাবা মা বাড়ি থেকে বেরোয়নি। বাবাকে ডাক্তার ঘোষের ক্লিনিকের ঠিকানা দিয়ে তাড়াতাড়ি চলে যেতে বলে ও। নিজের একটা ওলা বুক করে চলে যায় পাটুলি। শুভ্রর বাবাও সায়ন্তিকার বাবার সঙ্গে ঢোকার মিনিট 5 আগে পৌঁছেছিলেন। ক্লিনিকের অ্যাসিস্ট্যান্ট জানায় ডক্টর মুখোপাধ্যায় তার একজন মাতাল বন্ধুকে নিয়ে আধ ঘন্টা আগে বেরিয়ে গিয়েছেন। বন্ধুটির বর্ণনা শুনে শুভ্রর কথাই মনে হলো। একটাই অমিল, শুভ্র মদ খায় না। ঋতব্রতর গাড়ির নাম্বার জেনে নেয় সায়ন্তিকা। সায়ন্তিকার ভাড়া করা ওলাটা ওদের নিয়ে যেতে রাজি হয় এবং অপ্রত্যাশিত একটা সাহায্য এসে যায় ক্লিনিকের পাশে দাঁড়িয়ে থাকা একটা বাচ্চা ছেলের কাছ থেকে। সে নাকি গাড়িটাকে EM বাইপাসে উঠে উত্তরের দিকে যেতে দেখেছে। গাড়িটা নাকি ঝিলের ধারে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। বেশি দূর যেতে পারেনি মনে হয়। বাবা আনমনে বলে ওঠেন, মা ফ্লাইওভারে ওঠার আগে একটা সন্দেহজনক গাড়িকে ট্র্যাক করা হয়। সামনে অনেকগুলো গাড়ি ছিল বলে নাম্বার প্লেটটা ঠিকঠাক পড়া যাচ্ছিল না। দ্বিতীয় হুগলি ব্রিজ পেরিয়ে টোল ট্যাক্সের ওখানে গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তখনই গাড়ির নাম্বারটা পড়া যায়। হ্যাঁ, ওটা ঋতব্রতরই গাড়ি। বাবা নিজের এক লালবাজারের পুলিশ বন্ধুকে ফোন করেন। ঋতব্রত বোধ হয় ধরে ফেলেছিল যে ওরা ফলো করছে। খুব বিপজ্জনকভাবে গাড়ির স্পিড বাড়ায়। ওলার ড্রাইভারও একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়ে গাড়ি স্পিড তোলে। হঠাৎ সায়ন্তিকার মনে হয় ঋতব্রত শুভ্রকে খুন করে ফেলবে। এতদিন ঋতব্রতকে চিনতে ভুল করেছিল ও। শয়তানটা মনে মনে প্রতিহিংসার বীজ পুঁতে রেখেছিল। সায়ন্তিকার প্রত্যাখ্যানটা স্পোর্টিংলি নিতে পারেনি। আরও জোরে
ড্রাইভারের পিঠে হাত রাখে সায়ন্তিকা। সামনের ওয়াগনারটা বেশ কাঁপছিল। হঠাৎই গাড়িটা পিছলে গিয়ে একেবারে 180 ডিগ্রি ঘুরে যায়। সায়ন্তিকাদের ওলাটা একদম গাড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দ্রুত গাড়ি থেকে নেমে ওয়াগনারটার দিকে এগিয়ে যায় সায়ন্তিকা। ওদের গাড়ির পেছনে দরজা খোলার সময় দেখতে পায় ঋতব্রত শুভ্রর গলায় একটা ব্লেড বসানোর চেষ্টা করছে, আর শুভ্র খুব দুর্বলভাবে ওকে আটকাচ্ছে। সায়ন্তিকা ঝাঁপিয়ে পড়ে, হাতটা সরিয়ে দেয়। পিছন থেকে দুই বাবা আর ড্রাইভার তখন ঝাঁপিয়ে পড়েছেন ঋতব্রতর ওপর। শুভ্র ক্লান্ত শরীরটাকে পিছনের সিটে এলিয়ে দেয়। দুটো নরম হাত এসে ওকে জড়িয়ে ধরে, সমস্ত ভালোবাসা নিয়ে। পিছনে অস্পষ্টভাবে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যায়। এই ছিল আজকের গল্প হনন। এবার আমরা একটা ঘটনায় চলে যাই। ঘটনাটা মধ্যমগ্রামের কোনো একটা জায়গা থেকে নন্তু চক্রবর্তী ভালো নাম নিতে বারণ করেছেন, তাই ডাকনামটাই পাঠিয়েছেন নন্তু চক্রবর্তী। বলেছেন, দিদি, ঘটনাটা আমার মাঝে মাঝেই হচ্ছিল এবং ঘটনাটা আমি কাকে বলবো বা বলাটা ঠিক হবে কিনা দ্বিধায় ভুগছিলাম। হয়েছে, গত বছরে নন্তুবাবুর বাবা মারা গেছেন এবং নন্তুবাবুর বাবা নাকি সাইকেল চালাতে অসম্ভব ভালোবাসতেন। তো নন্তুবাবু প্রথমে একটু নাস্তিক টাইপের মানুষ ছিলেন, অত পূজা আচ্ছা এসবের ধার ধারেন না। বলেইছেন, দিদি, পুজোটা আমি ওই যে ওই অ্যাটমসফিয়ারটা তৈরি হয়, ধূপ ধুনো গন্ধ, বেলপাতা, ফুল, চন্দন, এই গন্ধটা আমার খুব ভালো লাগে। তা বলে যে আমি বিশাল ঈশ্বর ভক্ত তা কিন্তু নই। আর দ্বিতীয় ঘটনা হলো প্রসাদের লোভ। প্রসাদের লোভেই আমি মূলত বিভিন্ন বাড়িতে পুজোতে যাই, মোটেই ঈশ্বরের ভক্ত হয়ে নয়। তো এহেন নন্তুবাবু গত বছর বাবা মারা যাওয়ার পরে নাকি ভীষণভাবে ভেঙে পড়েছিলেন এবং একটা সময় ওনাকে নাকি সাইকোলজিস্টের পরামর্শ নিতে হয়েছিল। তো কিছু কাউন্সেলিং করা হয় ওনার, আস্তে আস্তে উনি ঠিক হন। এরপরে ওনার মাথায় এই চিন্তাই আসে যে পারলৌকিক ক্রিয়া কেন করতে হয়, এগুলোর কি আদৌ কোনো অস্তিত্ব আছে, নাকি পুরুতরা নিজেদের পকেট ভরবার জন্য এইসবের বিধান দেন, ইত্যাদি প্রভৃতি নানা রকম প্রশ্ন নন্তুবাবুর মাথায় চলতে থাকে। এবং প্রথমে তো শ্রাদ্ধ কাজ গত বছরই হয়ে গেছে, তখন নাকি ওনার মনে হয়েছিল যে পুরোহিতরা একেবারেই ধাপ্পাবাজি করে এবং নিজেদের পকেট ভর্তি করবার জন্য এইসব বিধান দিয়ে থাকে। তো আমি যদি বাৎসরিক কাজ না করি তাহলে কি হবে, কি হতে পারে, এই ধরনের চিন্তা উনি করেছিলেন। এরপর তিনি বলছেন যে 1 বছর তো কাজ না করে থাকা যায় না এবং উনি একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। এই জন্য নন্তুবাবুর বক্তব্য, অফিসে একদিন তাড়াতাড়ি ছুটি নিলাম, শরীরটা ভালো লাগছিল না। বসও জানতেন যে ওর মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছে, কারণ বস একটু বয়স্ক মানুষ এবং ওনার সঙ্গে নাকি বসের ভীষণ ভালো সম্পর্ক, পুত্রস্নেহী আর কি ওনাকে দেখেন। তো বসকে উনি এই প্রশ্নগুলো করেছিলেন, বস কোনো উত্তর দেননি, বলেছিলেন আমি তো এইসব ব্যাপার জানি না, তবে আমি খুব শ্রদ্ধাপূর্ণভাবেই বসের বাবা মায়ের কাজ, বসের বাবা মা কত হয়েছেন, তো আমি আমার বাবা মায়ের কাজ খুব শ্রদ্ধাপূর্ণভাবেই করেছিলাম। আর তোমরা এখনকার জেনারেশন কি যে বলি, কিন্তু আমার মনে হয় নিশ্চয়ই কিছু না কিছু তো আছে, কারণ সব কিছু একেবারে ফেলে দেবার মতো নয়। তো এইসব কথা বসের সঙ্গে হওয়ার পর নন্তুবাবু বাড়ি চলে আসেন এবং স্টেশনে আসার পর ওখানে নাকি একটি সাইকেল রাখার গ্যারেজ কোথাও একটা আছে, আমি জানি না উনি কোন জায়গা দিয়ে ফেরেন সেটা উনি পরিষ্কারভাবে বলেননি। তো সাইকেল রাখার গ্যারেজ থেকে সেই পুরনো সাইকেলটা করেই উনি বাড়ি আসছিলেন, যে সাইকেলটা মাঝে মাঝেই ওর বাবা চালাতেন এবং ভীষণ ভালোবাসতেন। ওনার বাবার এরকমই একটা শখ ছিল যে একটু গ্রাম সাইডের জায়গা ভেতর দিয়ে
ওই একা একা ঘুরে বেড়ানো সাইকেল করে, এটাই ওর ভালোবাসা ছিল। তো নন্টুবাবু সেই সাইকেলে করেই আসছিলেন, বাড়ির পথে ধরেছিলেন। তো রাস্তাটা সেদিন খুব ফাঁকা ছিল, একটু বৃষ্টি পড়ছিল এবং নন্টুবাবুর কাছে কোনো ছাতা ছিল না, এবং ছাতা নিয়ে সাইকেল চালানোটাও একটু বিরক্তিকর, আর লোডশেডিং হয়ে গিয়েছিল। তো ভেতর দিয়ে উনি কোনো একটা রাস্তা ধরে আসছিলেন। পেছনের সিটটা সাইকেলটার হঠাৎ যেন খুব ভারী হয়ে গেল, কিছুতেই সাইকেল আর টানতে পারছেন না। অনেকক্ষণ চেষ্টা চরিত্র করার পর আস্তে আস্তে সাইকেলটা চালাতে লাগলেন। তখন পেছন থেকে আওয়াজ হলো, বাবা আমার কাজটা করিস কিন্তু, তোর জেদ তো আমি জানি। ঠিক এইটুকুই উনি আমাকে বলেছেন, যে এইটুকু কথাই আমার কানে এসেছিল, পুরো বাবার গলা। তারপরে হঠাৎ করেই সাইকেলটা খুব হালকা হয়ে যায় এবং উনি জোরে চালিয়ে বাড়ি চলে আসেন। দরদর করে ঘামতে থাকেন এবং কিছুক্ষণের জন্য নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন, কিন্তু ওই কথাটা কানের মধ্যে বারবার বাজতে থাকে। নির্দিষ্ট দিনে অত্যন্ত শ্রদ্ধাপূর্ণভাবে নিয়ম মেনে উনি বাবার বাৎসরিক কাজটি সম্পন্ন করেছেন এবং তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এখন উনি মনে প্রাণে বিশ্বাস করেন যে হ্যাঁ, এগুলোর অস্তিত্ব আছে, এবং খুব ভক্তিভাবে না করলে ওই আত্মার মুক্তি হয় না। এই ছিল ওনার পাঠানো ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন, এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অল বাটনটা প্রেস করে দিয়ে নোটিফিকেশনটা সবার আগে যাতে পৌঁছয় আপনার কাছে, তার ব্যবস্থা আপনারাই করে দেবেন। আর হ্যাঁ, বিশ্বাস অবিশ্বাস কী বলুন তো, সবার জীবনে তো সব কিছু ঘটে না। বিশ্বাস করা না করা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, কিন্তু গল্প মনে করেই না হয় শুনবেন। ঘটনাগুলো যার সাথে ঘটেছে সেই একমাত্র বুঝতে পারে যে ঘটনার মাহাত্ম্য কোথায়। আর রইল একটা লাইক দেওয়া। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে প্রচুর উৎসাহ জাগায় আরও একটা ভিডিও বানানোর জন্য। তো একই চ্যানেলের মধ্যে রহস্য গল্প, লৌকিক গল্প, অলৌকিক ঘটনা, দৈবিক ঘটনা সবই যখন পাওয়া যাচ্ছে, সঙ্গে থাকতে মন্দ কি? আমরা তো একটা পরিবার, তাই না? সুতরাং আজকে শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি সুদেষ্ণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। বাই।